فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। প্রচেষ্টা সেটি হলো স্বপ্ন। আমি এখানে যারা শিক্ষার্থী আছে তাদের জীবন কেবল শুরু, তাদের জীবনে অনেক পথ পাড়ি দিতে হবে। তাদের জীবনকে এখনই তৈরি করার সময়, এখনই হচ্ছে কাদামাটি পর্যায়ে। এই কাদামাটিটা তুমি যেভাবে নিজেকে তৈরি করবে সেইভাবে শেপ দিতে পারবে, সেই পর্যায়ে হলো এখন। আমাদেরকে আসলে এখানে যারা আছে তাদেরকে বাগেরহাট নিয়ে চিন্তা করলে চলবে না, বাংলাদেশকে নিয়ে চিন্তা করলে চলবে না, এর থেকে বড় পরিসরে কাজ করার চিন্তা করতে হবে। আমরা যখন বিভিন্ন পত্র পত্রিকায় দেখি যে গুগলের সিইও ভারতের বংশোদ্ভূত একজন সুন্দর বিচার বা সত্য নাদেলা, তখন কিন্তু আমাদেরকে আসলে সেই জায়গাটাতে যাওয়ার জন্য আমাদের প্রচেষ্টা থাকতে হবে। আমরা বিভিন্ন সময় দেখি পত্র পত্রিকাগুলোতে যে বুয়েটের অমুক শিক্ষার্থী মাইক্রোসফটে কাজ করার সুযোগ পেয়েছে, নাসাতে কাজ করার সুযোগ পেয়েছে। সেই পর্যায়ে আসলে আমাদেরকে নিয়ে যেতে হবে। অনুরোধ করছি জনাব মোহাম্মদ কামরুজ্জামান, সভাপতি প্রেস ক্লাব বাগেরহাট জেলা মহোদয়কে। কিছু কিছু মেধাবী ছাত্ররা আছেন খুব গরিব, অসহায়, তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা কলেজে ভর্তি হতে পারেন না। তাদেরকে ওনারা সহযোগিতা করেন এবং এই সহযোগিতা যাতে আরও বৃদ্ধি করা যায় এদিকে একটু খেয়াল রাখবেন। পাশাপাশি শুধু GPA 5 যারা পেয়েছেন তাদের নয়, এমন যারা যে সকল ছাত্রছাত্রী যারা আছেন তারা অসহায়, পড়ার টাকার অভাবে পড়তে পারছেন না, তাদের জন্য যদি কিছু করা যেতে যায় তাহলে আমার মনে হয় যেন তারা আরো ভালো পরবর্তীতে আরো ভালো রেজাল্ট করতে পারবে। স্টাডি, যাকে বলে মেকিং লেমনেড আউট অফ লেমনস, পেয়ে গেল SSC ও HSC তে GPA 5। ভর্তি পরীক্ষায় কেউ সুযোগ পেল ঢাকা মেডিকেলে, কেউ চট্টগ্রাম মেডিকেলে, আবার কেউ বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ডেকে নিচ্ছি সফল সেই 3 বন্ধুকে। মঞ্চে আসছেন ঢাকা মেডিকেলের সুযোগপ্রাপ্ত দীপ কুমার ভদ্র, চট্টগ্রাম মেডিকেলের সুযোগপ্রাপ্ত মোল্লা রাহাত বিন কামাল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুযোগপ্রাপ্ত সাজিদ আলম। নিজস্ব কোনো আইডেন্টিটি ছিল না, তবে এবছর আমি নিজস্ব একটা ছোট্ট এবং প্রাথমিক একটা পরিচয় অর্জন করতে পেরেছি। এবছর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা দিয়ে 119তম মেধাস্থান অর্জন করেছি। অর্থাৎ নামের আগে ছোট্ট একটা ধাপে ট্যাগ লাগাতে পেরেছি। এইটা হচ্ছে আমার সেই ছোট্ট আইডেন্টিটি। আমার কাছে বেশ বড়ই, কিন্তু আপাতত ছোটই মনে হচ্ছে, সেটা কোনো ব্যাপার না। হওয়ার পর থেকেই আসলে ডাক্তার হওয়ার স্বপ্নটা দেখা শুরু হয়। আমি যখন খুব ছোট তখন থেকেই আমার মা বাবার ইচ্ছা ছিল যে তাদের একমাত্র ছেলে সন্তানকে ডাক্তারি পেশায় নিয়োজিত করবে, এবং তখন থেকে আমারও একমাত্র লক্ষ্য হয় যে আমিও ডাক্তারি পেশায় নিয়োজিত হব এবং দেশের মানুষের সেবা করব। সেই সময় ঠান্ডা হোক, বর্ষা হোক বা গ্রীষ্মকাল হোক, আমার বাবা সকাল 8:30 নাগাদ মোটরসাইকেলে করে সফর করতে পেরেছি। আমি ছোটবেলা থেকেই আসলে যখন স্বপ্ন দেখি যে ডাক্তার হওয়ার, তখন থেকে একটা অনুপ্রেরণা হিসেবে কাজ করেছিল যে বিভিন্ন মহৎ যে ডাক্তারেরা আছে তাদের প্রতি। ডাক্তারকে বলা হয় ডেক্টেড হয়ে যায়, তো সেইখান থেকে কাম ব্যাক করে আমরা আসলে 5 জন বন্ধু একসাথে গ্রুপ স্টাডি শুরু করি এবং আলটিমেটলি আমাদের লক্ষ্যটা ছিল যে বাগেরহাটের মতো এভাবে সবাইকে যখন আমি বলি আমি বড় হয়ে ডাক্তার হতে চাই, এভাবে বলতে বলতে একসময় এই ডাক্তারি শব্দটা আমার কাছে একটা ইমোশনে পরিণত হয়ে গেল। এবং আমি যখন আস্তে আস্তে আরও বড় হই এবং এই ডাক্তারি পেশাটা সম্পর্কে আরও বিস্তারিত জানতে থাকি, তখন আমি বুঝলাম যে আসলে আমার সিদ্ধান্তটা সঠিক ছিল। ডাক্তারির মতো একটা মহৎ পেশায় যদি আমি নিজেকে নিয়োজিত করতে পারি তাহলে এটা আমার জন্য একটা বড় পাওয়া হবে, এবং সেই উদ্দেশ্যেই আমি ছোটোবেলা থেকেই আমি আমার সর্বোচ্চ পরিশ্রম করে গিয়েছি এবং আল্লাহর রহমতে আমি একটা মেডিকেল কলেজে চান্স পাওয়ার মাধ্যমে আমার সেই লক্ষ্য পূরণের উদ্দেশ্যে একটা বড় ধাপ অতিক্রম করতে পেরেছি। এবং আমি যদি আমার এই জার্নিটার কথা বলি তাহলে এই জার্নিতে যাদের অবদান সবচেয়ে বেশি, তাহলে সর্বপ্রথম যাদের কথা বলতে হবে তারা হলো আমার আব্বু আম্মু।
আমার আব্বু আম্মু সবসময় আমাকে সাপোর্ট করে গিয়েছেন, আমার সব বিষয়ে আমাকে সাপোর্ট করেছেন, আমাকে কখনোই কোনো বিষয়ে এক্সট্রা প্রেশার দিতেন না এবং সবসময় আমাকে যে আমার যেটা যখন প্রয়োজন সেটা তারা সর্বোচ্চ চেষ্টা করেছেন আমার সেই প্রয়োজন মেটানোর। এবং সবশেষে বলতে চাই, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন যেন আমি একজন বড় ডাক্তার হতে পারি এবং বড় ডাক্তার হয়ে যেন দেশের এবং দেশের মানুষের সেবা করতে পারি এবং দেশের নাম উজ্জ্বল করতে পারি। এবং আমাদের সবার জন্য দোয়া করবেন যেন আমরা সবাই আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি এবং দেশের নামকে উজ্জ্বল করতে পারি। এবং এখানে আমাদের অনেক জুনিয়ররা উপস্থিত রয়েছে, আমি তাদের বিষয়ে কিছু বলতে চাই। তোমরা সবসময় তোমাদের লক্ষ্যের প্রতি ডেডিকেটেড থাকবে, তোমরা তোমাদের সাফল্য স্বপ্নকে ছোঁয়ার জন্য সবসময় নিজেদের সর্বোচ্চটা পরিশ্রম করবে এবং তোমরা তোমাদের বাবা মায়ের প্রতি অনুগত থাকবে এবং তোমরা নিজেকে ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ এই শিক্ষার্থী বন্ধুকে তাদের এখানে উপস্থিত হয়েছে, তাদেরকে একত্রিত করে তাদের মেধার মূল্যায়ন করা, তাদেরকে সম্বোধনা দেওয়া, তাদেরকে উৎসাহিত করা একটি বড় প্ল্যাটফর্ম। এটি আমার মনে হয় বাগেরহাটে এটি সবচেয়ে বড় প্ল্যাটফর্ম যে আমাদের শিক্ষার্থীকে আমরা একত্রিত করতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই যে সম্মানের জায়গাটিতে জেলা পরিষদ আপনাদেরকে নিয়ে এসেছে, সেটি কিন্তু আপনার পরিশ্রম এবং আন্তরিকতার ফসল। নিজেকে মূল্যায়ন করেছিলেন, পরিশ্রম করেছিলেন বিধায় আজকে এই জায়গায় আপনি আসতে পেরেছেন। আপনাকে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। জীবনের একটা শেষ প্রান্তে আমরা এসে গেছি প্রায়, কিন্তু প্রত্যেকটি স্টেজে মনে হয়েছে নিজেকে পাহারা দেওয়া লাগে। সবাই তার কাঙ্ক্ষিত জায়গায় তো পৌঁছেছেন। যে এসএসসি পরীক্ষা দিয়েছেন তার লক্ষ্য ছিল জিপিএ 5 পাওয়া, যে এইচএসসি পরীক্ষা দিয়েছেন তার লক্ষ্য ছিল জিপিএ 5 পাওয়া, যারা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছেন তাদের লক্ষ্য ছিল বিশ্ববিদ্যালয়ের একটি কাঙ্ক্ষিত জায়গায় ভর্তি হওয়া। সেটি আপনাদের অর্জিত হয়েছে। কর্মজীবনেও নিজেকে পাহারা দেওয়া লাগে। প্রত্যেকটি স্টেজেই কিন্তু মানুষ পদস্খলনের শিকার হয়। আমরা দেখছি এই বছর 25 সালের এসএসসি পরীক্ষা চলছে। বাগেরহাট জেলায় প্রায় 20,000-এর মতো এসএসসি দাখিল এবং ভোকেশনাল মিলে 20,000-এর মতো পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। তো শেকড়টা মনে রাখতে হবে, আমরা মাটি থেকে শুরু করব। সেই শুরু করার ক্ষেত্রে আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, ধারাবাহিকতা, অধ্যবসায়। ইংরেজিতে বলে পারসিভারেন্স। এটা বলার জন্য আমি এজন্যই বললাম যে আমরা কিন্তু অনেকে এখন ভালো রেজাল্ট করেছি। এই রেজাল্টের ফলে আমাদের সবাই ভালো বলছে। ভালো বলার সাথে সাথে আমাদের মধ্যে যেন আত্মবিশ্বাসের সাথে অতি আত্মবিশ্বাস না চলে আসে, এটার ক্ষেত্রেও একটু মনোযোগ দেওয়া জরুরি বলে আমি মনে করছি। আমি আমাদের শ্রদ্ধেয় ডিডিএলজি স্যারের মতো আমার ছোট্ট জীবন কাহিনী থেকে একটু উদাহরণ দিব, যাতে আমার স্নেহের শিক্ষার্থীরা সেখান থেকে কিছু অনুপ্রেরণা নিতে পারে, কিছু শিক্ষণীয় জিনিস থাকলে গ্রহণ করতে পারে। আমি ছোটবেলায় ভালো ছাত্র ছিলাম না। আমার ক্লাস 6-এর রোল ছিল 62, 7-এ ছিল 46, 8-এ ছিল 32, 9-এ ভালো ছাত্রের অভাবে সব ভালো ছাত্ররা সায়েন্স আর কমার্সে চলে গেল। ভালো ছাত্রের অভাবে আমি খুব খারাপ রেজাল্ট নিয়েও জেলার সেরা স্কুলে ফার্স্ট হয়ে গেলাম। তো 10-এ ফার্স্ট হয়ে গেলাম। তখন আমি লেখাপড়ার প্রতি তেমন আগ্রহী নই। এসএসসিতে আমার রেজাল্ট 4.50। এইচএসসিতেও তখনও গিয়ে রেজাল্ট খুব ভালো করতে পারেনি, কিন্তু পড়াশোনাটা ততদিনে বোঝার শক্তি শিখেছি। এসএসসিতে 4.90, এসএসসিতে 4.50 পরে এইচএসসিতে গিয়ে হলো 4.90। তখনও আমি কিন্তু কৃতি শিক্ষার্থী হতে পারিনি, কোনো বৃত্তি পাইনি, কোনো এ প্লাস আমার জীবনে নেই। কিন্তু সেখান থেকে কিন্তু শুরু। আমরা আজকে অনেকে এসএসসিতে যারা এ প্লাস পেয়েছি, এইচএসসিতে যারা এ প্লাস পেয়েছি, সেখান থেকে আমাদের এই জন্য এইটা বলা যে অনেকেই আমার বন্ধু দেখেছি বা সহকর্মী দেখেছি, তারা রেজাল্ট ভালো না করেও কিন্তু পরবর্তীতে গিয়ে একটা পর্যায়ে যেতে পেরেছে। আবার অনেকে এমন দেখেছি যারা এসএসসি এইচএসসিতে ভালো রেজাল্ট করে এটা অতি আত্মবিশ্বাসে ভুগে যে ভর্তি পরীক্ষাগুলো আসে সেখানে কিন্তু অনেক চ্যালেঞ্জ। যারা এখানে মেডিকেল এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সুযোগ পেয়েছে তারা কিন্তু সেই অতি আত্মবিশ্বাস থেকে বের হয়ে এসে তারা অনেক অধ্যবসায় দেখিয়ে তারা চেষ্টা করে একটা বিশ্ববিদ্যালয়ের সুযোগ পেয়েছে। তা আমিও সৌভাগ্যক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে পড়ার সুযোগ পাই প্রথমবারই।
সেখানেও আমরা 158 জন ছিলাম। আমাদের মধ্যে প্রায় 20 জন প্রথমবারই পাশ করতে পারলো না। যারা এখানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে তোমাদের জন্য আমি জানাচ্ছি, প্রথমবারই পাশ করতে পারলো না 158 জনের মধ্যে 20 জন। সেই 158 জনের মধ্যে থেকে প্রথম BCS এ আমরা মাত্র 2 জন BCS প্রশাসন ক্যাডারের সুযোগ পেলাম, আর মোট 6 জন বিভিন্ন ক্যাডারের সুযোগ পেল। সেখান থেকে আবার বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে ভর্তির যে ব্যবস্থা, ভর্তি হয় যারা, সেখানেও কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। এটা অনেক আগে থেকেই। এটার মূল সমস্যা হলো একটি হলো মূল সমস্যাটা হলো যে অতি ওভার কনফিডেন্স। যখন একজন SSC-তে যদি 10 জন ভালো রেজাল্ট করে, তখন তাদের মধ্যে 2-1 জনের বা 2-4-5 জনের মধ্যে দেখা যায় ওভার কনফিডেন্স চলে যায় যে আমি তো ভালোই করছি, ভালো করবই। পরে দেখা গেল যে কিছু ঝরে যায়, এভাবে আস্তে আস্তে কমে যাচ্ছে। তো যারা আজকে SSC যারা ভালো রেজাল্ট করছে বা HSC-তে যারা ভালো রেজাল্ট করছেন, সবাইকেই আমার একটা কথা, সেটা হলো যে আসলে আলটিমেট গোলটা হলো যে অন্তপক্ষে একটা বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়াটা। তো বোঝা যাচ্ছে ভবিষ্যৎ অন্ধকার। GPA 5 পেয়েছেন, ভালো কথা। GPA 5 কতদিন টিকাই রাখতে পারেন, এটা আপনাদের বিষয়। বা আমাদের শিক্ষা কর্মকর্তা মহাশয়রা বলেন যে প্রায় 20,000 কর্মকর্তা, 20,000। আমি কথা বলছি, যদি 20,000 পরীক্ষার্থী GPA A+ পায়, আমি মন্ত্রণালয় থেকে ফান্ড নিয়ে সবাইকে সম্বোধনের ব্যবস্থা করবো। আমি কথা দিচ্ছি। তামিল দিলেন খুব ভালো কথা, কিন্তু আপনারা এই মেসেজটা পৌঁছে দিতে হবে। যারা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন, সফল হয়েছেন, তারা আপনাদেরকে অনুপ্রাণিত করতে হবে। যারা SSC পাস করেছেন, তাদের মাথায় রাখতে হবে যে HSC-তে ভালো ফলাফল করতে হবে। যারা HSC-তে ভালো ফলাফল করবেন, তাদের মাথায় রাখতে হবে বিশ্ববিদ্যালয়ে ভালো একটা প্রতিষ্ঠানে পড়াশোনা করতে হবে। আমি কিছু এখন চ্যালেঞ্জ করবো, বিশেষ করে যারা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন 31 জন, এখন কিন্তু একটা স্বাধীন জীবন, ছন্নছাড়া জীবন। আপনারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে পড়াশোনা করেছিলেন বলে আল্লাহর রহমতে আপনারা আজকে একটা খুব ভালো জায়গায় চান্স পেয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ঢাকা মেডিকেল কলেজে, বুয়েটে, বুটেক্সে, চট্টগ্রাম মেডিকেল কলেজে। অর্থাৎ এখন আপনার কিন্তু চ্যালেঞ্জ আরো বেড়ে গেল, কারণ এইখানে কিন্তু শেষ না। মেডিকেলে আপনাকে ভালো ফলাফল করতে হবে, ভালো চাকরি পেতে হবে, দেশ জাতির মুখ উজ্জ্বল করতে হবে। সেই বলটা হারা যেটা বলে, সেই সময়টা করা যাবে না। অর্থাৎ স্বাভাবিকভাবে উচ্চ মাধ্যমিক পর্যন্ত একটা গার্জিয়ানদের গাইডেন্সে থাকে, আমরা অনেক ইয়ে থাকি, কিন্তু তখন যখন বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে চলে যাই, এটা নিজেদেরকে এই বলগার মধ্যে ছেড়ে দেওয়া যাবে না। আর শিক্ষার্থী যারা রয়েছেন SSC এবং HSC-তে যারা ভালো ফলাফল করলেন, তাদের মাথায় রাখতে হবে যে আপনার কিন্তু সামনে অনেক কঠিন প্রতিযোগিতার সামনে যেতে হবে। প্রতিযোগিতাটা কি? আপনারা যারা আজকে বাগেরহাট থেকে পাস করেছেন, আমি বারবার বলে থাকি, তাদের কম্পিটিশন করতে হবে কার সাথে? ঢাকার একটা ছেলের সাথে, হলিক্যাসের স্টুডেন্টের সাথে, ভিকারুন্নেসের স্টুডেন্টদের সাথে, নটরডেম কলেজের স্টুডেন্টের সাথে, ক্যাডেট কলেজের স্টুডেন্টের সাথে। এবং ভর্তি পরীক্ষা একটা বড় ধরনের চ্যালেঞ্জ হচ্ছে, আমাদের এতদিন ধারণা ছিল যে ইংরেজি মাধ্যমে শিক্ষার্থীরা পড়ে না। এখন কিন্তু আপনারা দেখবেন যে অধিকাংশ শিক্ষার্থী যারা স্কলারশিপে পড়ে, A-level করে আসে, ব্যাডমিন্টন করে আসে, তাদের সাথে পারা কিন্তু আরো কঠিন। এবং এখানেই শেষ না, আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, পাশাপাশি আমি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এখন আমি কিন্তু বলতে পারি যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এখন যে কোনো র্যাঙ্কে, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, তারা কম্পিটিশনে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের চেয়ে ভালো করছে। কারণ বাংলাদেশে, আমরা যে বাংলাদেশে বাস করছি, মূলত BCS পরীক্ষা নিয়েছিল। BCS পরীক্ষা কিন্তু খুব অল্প কয়েকটা চাকরি, মাত্র 200 চাকরি। আমাদের কচুয়ারি ব্যবসায় খুব সফলভাবে উনি প্রথমবারই BCS পরীক্ষা আসতে পেরেছেন। সবাই যেরকম পারবে না। এবং এখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা BCS পরীক্ষা দিচ্ছে, প্রচুর দিচ্ছে, এবং তারা যথেষ্ট ভালো করছে। আমি বলতে পারি যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র BCS পরীক্ষা সেকেন্ড হয়েছে, অ্যাডমিন ক্যাডারে চাকরি করছে। অর্থাৎ এখন আর সেই দিন নাই, কম্পিটিশনটা অনেক বেশি, ওনার মান ভালো, শিক্ষার্থীর পরিমাণ বেশি, কিন্তু এটা কিন্তু সন্তুষ্ট হওয়ার জায়গা না। কারণ এখনো অন্যান্য জেলার এমন উপজেলা আছে যে এর চেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী GPA A+ পাচ্ছে। আমি যে স্কুলে পড়তাম ঢাকা শহর থেকে, আমরা 80 জন SSC করি। তখন পাকিস্তানের একটা কোম্পানির CEO, ইউনিভার্সিটির প্রফেসর, আমেরিকার প্রফেসর, বুয়েটের প্রফেসর, মেডিকেলের অ্যাসোসিয়েট প্রফেসর। তার মানে কি, ভালোর কোনো শেষ নাই। আর কথা বাড়াবো না, সবার প্রতি আমি বিনীত অনুরোধ রাখবো যে আজকে যারা সফল হয়েছে, এই সাফল্যকে আমাদের পুঁজি করে সামনের দিকে আরো এগিয়ে যেতে হবে। সবাই মিলে কাজ করবো। পড়ালেখা ছাড়া আমাদের বিশেষ করে বাংলাদেশে কোনো গতি নাই। অভিভাবকদের ধন্যবাদ, শিক্ষকদেরকে ধন্যবাদ, পরিশেষে আয়োজকদের আবারও ধন্যবাদ। বিশেষ করে আমাদের CEO সাহেবকে ধন্যবাদ, উনি একটা চমৎকার আয়োজন করেছেন। আমরা অধীর অপেক্ষায় থাকবো যে নেক্সট টাইম আমরা যদি থাকি বা না থাকি, নেক্সটে বড় পরিসর অনুষ্ঠান হবে, নেক্সটে আরো ভালো বড় বেশি শিক্ষার্থী আমরা পাবো, যাদের আমরা সম্পর্ক নিতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে মঙ্গল দান করুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, যত বেশি উপর হবা তত বেশি বিনয়ী হতে হবে, যত বেশি উপরে যাবা তত বেশি বৈশ্বিক চিন্তা ভাবনা থাকতে হবে।
যত বেশি উপরে যাবা তত বেশি চিন্তা করতে হবে আমি অনেকের জন্য সম্পদ হিসেবে দাঁড়িয়ে রয়েছি। আজকে যখন তোমরা 3 জন বক্তব্য দিচ্ছিলা, তার মধ্যে মোল্লা রাহাত বিন কামালের পিতা কিন্তু অশ্রু হয়ে ঝরছিল। আমি দেখেছি যে চট্টগ্রাম মেডিকেল কলেজে চান্স পেয়েছে, উনি আমাদের অনুষ্ঠানটা ভিডিও করতেছিল, কিন্তু আমি মঞ্চ থেকে দেখছিলাম উনি অশ্রুগুলো মুছছিল। বাবারে, এই অশ্রু তো হচ্ছে আনন্দের অশ্রু, এই অশ্রু তো হচ্ছে তোমার জন্য আশীর্বাদের অশ্রু। এই অশ্রুটা প্রত্যেকটি অভিভাবক চায়, তাহলে তোমরা কেন পারবা? কত ত্যাগ, কত দীক্ষা, কত মোটরসাইকেলের জার্নি, কত রকম রাত বিনীত নজরে মা বাবারা তোমাদের জন্য দিয়েছে, তাহলে তোমরা কেন নিজেদেরকে সেই রকম ভাবে আনতে পারবা? কত মা তোমাকে নিয়ে আনন্দিত হয়, কত ভাবে তোমাকে চাই সম্মানের জায়গা থেকে দেখতে। কেন আমি একটা মোবাইল নিয়ে ব্যস্ত থাকবো? কেন নিজেকে মাদকাসক্তের উপর নিজেকে ঝাঁপিয়ে দিব? কেন বিশ্বের মুখে নিজেকে উন্মুক্ত করবো না? শুধুমাত্র তুমিই তো পারো তোমার পরিবারকে পুরো বিশ্বের সামনে উপস্থাপন করতে। তোমাকে তো সেভাবেই তোমার অভিভাবক গড়ে তুলছে। কখন কি দেখেছো যখন খাচ্ছ সবচেয়ে ভালো খাবারটুকু তোমার জন্য মা আর বাবা রেখে দিয়েছে? কখন কি দেখেছো? কত রাত মা হয়তো ঈদের সময় নিজের ভালো কাপড়টি না ক্রয় করেও তোমার জন্য ক্রয় করার জন্য কত আনন্দে ঝাঁপিয়ে পড়েছে। তোমাকে যখন ঈদের দিন দেখেছে কাপড় সজ্জিত অবস্থায়, মার বুকটা ভরে গেছে, কখন দেখেছো? ঈদের সময় সকালবেলা উঠে সবার জন্য মনে করে নামাজের আগে মা কি খাবার হবে, কার ফ্রেন্ডরা হবে, সেগুলো নিয়ে চিন্তা করছে। প্রত্যেকটা বাবা গর্বিত হয়ে যায়, আমার সন্তানটা কার সাথে মিশছে। তুমিও তো একদিন সন্তান হবা, কারো না কারো তুমি একদিন পিতা হবা। তোমার সন্তানের প্রতি চাওয়া কি থাকবে? প্রত্যেকটি মানুষ পৃথিবীতে চায় বেঁচে থাকতে, কেউ পৃথিবী থেকে মরে যেতে চায় না। আমি যখন ছোট ছিলাম তখন মাইকেল জ্যাকসন নামে একজন পপ সঙ্গীত গায়ক ছিল। উনি সারা জীবন চেষ্টা করেছে 150 বছর পর্যন্ত বাঁচবে, কিন্তু উনি কিন্তু তোমার জীবন দিয়ে চলে যেতে হয়েছে অল্প সময়। রহস্য কিন্তু আছে বেঁচে থাকার পুরো পৃথিবীতে, সেটি হচ্ছে তোমার কর্ম। তুমি যদি ভালো কর্ম করো, কাজ করে যাও, অনন্তকাল পর্যন্ত তুমি এই বিশ্বের বুকে নিজেকে রেখে দিতে পারবে। আমরা কি নিজেকে সেভাবে বোঝাতে পেরেছি কিনা? আমি আমার নিজে সহকারে, আমার পরিবার সহকারে, দেশ সহকারে, জাতি সহকারে, বিশ্ব সহকারে সেগুলো চিন্তা করেছি কিনা? স্যার, অনেকবার আমি একটা কথা বলেছি, আমি শুধু বিশ্বাস করি তাদেরকে যারা এখনো জন্মায় নাই। ডক্টর হুমায়ুন আজাদের কথা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি তখন দেয়ালের মধ্যে লেখা ছিল কি তুমুল কথা, অর্থাৎ আজ থেকে 50 বছর আগে যিনি জন্মগ্রহণ করেছিলেন উনি কিন্তু এত সৌভাগ্যবান ছিলেন না, এত সুযোগ সুবিধা সম্বলিত পৃথিবী কিন্তু উনি পাননি। আজকে থেকে যারা 50 বছর পর পৃথিবীতে আসবে তাদের দৃষ্টিভঙ্গি কিন্তু অন্যরকম ভাবে থাকবে। তাহলে তোমার দৃষ্টিভঙ্গি পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস এখন কি যদি কাউকে জিজ্ঞাসা করি? আইডিয়া। পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আইডিয়া। তুমি আইডিয়াকে কত রকম ভাবে নিয়ে ক্রিয়েট করতে পারো, সৃষ্টিশীল কাজ। সেটি তোমার পেশা কোনটি সেটি কিন্তু এখন গুরুত্বপূর্ণ নয়। সেটি ডাক্তারি পেশা হতে পারে, সেটি আইনজীবী পেশা হতে পারে, সেটা একটা রাজনীতিবিদ হতে পারে, সেটা একটা ব্যবসায়ী হতে পারে, কিন্তু মূল কথা হচ্ছে তুমি কতটুকু সৃষ্টিশীল, কতটুকু মৌলিক কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করতে রেখেছো, সেই বিষয়ে তোমাদেরকে নিয়োজিত থাকতে হবে। আমাদের দেশের মতো যেরকম ক্ষেত্রগুলো রয়েছে এখানে কিন্তু রিসার্চের জন্য যথেষ্ট পরিমাণে ঘাটতি রয়েছে। আমাদের অনেকে বলে না যে ব্রেইন হয়, পৃথিবীর বিভিন্ন দেশে চলে যায়। এর একটি অন্যতম কারণ হচ্ছে তোমার মেধাকে বিকাশ ঘটানোর জন্য উপযুক্ত পরিবেশ আমাদের এই দেশ আমরা এখন করতে পারি। তার জন্য লড়াই হবে। আমরা যারা অভিভাবক আছি তাদের কিন্তু অনেক দায়িত্ব। আমি একটি গল্প, যেদিন এসএসসি পরীক্ষা ছিল, বলছে স্যার এগুলো সব প্রশ্ন। আমি তখন রুমে গেছি, প্রত্যেকটা জব্দ করেছি, পরীক্ষার প্রশ্ন দিয়েছে, প্রশ্ন মিলে গেছে। 7টি ছেলেকে আমি বহিষ্কার করতে বাধ্য করেছি। প্রত্যেকটি ছেলে মেয়ের পিতা ছিল বুয়েট থেকে পাশ করা প্রকৌশল। প্রত্যেকটি ছেলে মেয়ের ডাবল ট্যালেন্ট স্কলারশিপ পেয়েছে। আমি 1 মাস ঘুমাতে পারিনি, শুধুমাত্র অভিভাবকের অদূরদর্শিতার কারণে। ওই ছেলে মেয়েগুলো ছড়ে গেছে। অসৎ উপায় অবলম্বন করে স্বল্প সময় পার হওয়া যায়।
দীর্ঘ সময় পর্যন্ত জীবনের সফলতা আসে না। সফলতার কোনো শর্টকাট উপায় পৃথিবীতে উদ্ভাবিত হয়নি। সফলতা হচ্ছে একটি অধ্যবসায়, সফলতা হচ্ছে একটি ধ্যান, সফলতা হচ্ছে একটি চর্চার বিষয়, সফলতা হচ্ছে তোমার একটা অভিলাষ যেখানে তোমাকে উদ্বুদ্ধ করবে বেঁচে থাকার জন্য। আমি প্রত্যেকটি যারা আজকে 323 জন আছে, যারা এসএসসি পরীক্ষায় তোমরা জিপিএ 5 পেয়েছো, উৎফুল্ল হওয়ার বুঝেও কারণ নাই, কারণ তোমার থেকে ছড়া শুরু হবে। এসএসসি পরীক্ষায় যারা জিপিএ 5 পেয়েছো, বুঝেও উৎফুল্ল হওয়ার সুযোগ নাই, বরঞ্চ জীবন আরো বেশি পরিমাণে কঠিন করে তুলেছে তোমার এই রেজাল্টকে। আমি হচ্ছি মানে শিক্ষকদের এক চোখানিকে 1 নাম্বার উদাহরণ তোমাদের সামনে আমি করি। আমাদের সময় টেস্ট পরীক্ষা ছিল, আমি ক্লাস 1 থেকে 10 পর্যন্ত 1 নাম্বার রোল নাম্বার ছিলাম। আমাকে এত বেশি স্যাররা পছন্দ করতো, আমার টেস্ট পরীক্ষায় এতগুলো নাম্বার দিছে, পুরো বাংলাদেশের ভিতরে আমি ফার্স্ট টাইম করে আছি। শেষ পর্যন্ত যখন আমার পরীক্ষার রেজাল্ট হয়েছে, আমি 15 দিন আগে পর্যন্ত খেলাধুলা করেছি। আমি স্ট্যান্ডিং করি না, 5 নাম্বারের জন্য আমি পিছনে করেছি। আমার স্যাররা কিন্তু আমি আজকে পর্যন্ত বলি আমাকে অনেক বিপথে পরিচালিত করেছে, শুধুমাত্র আমি ফার্স্ট ছিলাম, আমাকে গাড়ি ভরে নাম্বার দিচ্ছে। সো শিক্ষকদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আমার জীবনের অভিজ্ঞতা থেকে, শিক্ষককে হতে হবে নিরপেক্ষ, শিক্ষককে হতে হবে জাজমেন্টাল। যদি উনি এই বিচার কার্যটা তার ক্ষেত্রে না করতে পারে ছাত্রদের দিকে, অনেক ছাত্র ভবিষ্যতে কিন্তু অনেক কষ্ট পাবে। আমি জানি রাহাতের মা বাবা 2 জন রয়েছেন, এরকম 31 জনের মা বাবা বা 323 জনের মা বাবা রয়েছেন। আপনাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ, অনেক বেশি জেলা পরিষদ আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনার সন্তানকে এরকম ভাবে মানুষ করে এ পর্যন্ত রয়েছেন, নিয়ে আসছেন। এরপরে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে বাকি সময়টা কিন্তু আরো বিপজ্জনক। আমি অনেক ঢাকা মেডিকেল কলেজের ছাত্রদেরকে দেখেছি যারা ঢাকা মেডিকেল কলেজ থেকে উত্তীর্ণই হতে পারে। অনেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্রদেরকে দেখেছি যারা এই পর্যন্ত একটা ছোট্ট দোকানদারি পর্যন্ত করে, আমার সাথে পড়াশোনা করেছে। আমি এমন অনেক বলি, আমি প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি যারা আমাদের সাংবাদিক ভাইরা রয়েছেন তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, এই ভালো কাজগুলো এই ছেলেদেরগুলোকে আপনারা বিশ্বের সামনে তুলে ধরার চেষ্টা করবেন। অনেকের মাঝে অনেক কিছু, অনেক ভেতরে ইনহেরেন্ট কোয়ালিটি আছে যেটাকে আমরা এক্সপ্লোর করতে পারি না, আমাদেরকে সহযোগিতা করবেন। আজকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার যারা আমাদের উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসারগণ, যারা শত ব্যস্ততার মাঝেও আমরা যখন গত রাতে ফোন দিয়েছি তারা রেসপন্স করেছে, এবং এটা নিশ্চয়ই তোমাদের জন্য অনেক বেশি পরিমাণে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। আমি স্যারের কার্যালয়ে, জেলা প্রশাসক কার্যালয়ে স্যার একদম শুরু থেকে ডিডিএলজি মহোদয় থেকে শুরু করে যারা সহকারী কমিশনার পর্যন্ত রয়েছে তাদের প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই অনুষ্ঠানে যারা আসছে। এবং এই অনুষ্ঠানে আমি একটু সাম আপ যদি করি, যারা আজকে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, জিপিএ 5 পেয়েছে, তাদের প্রত্যেকে 5,000 টাকার একটা মানে শিক্ষা বৃদ্ধি দেওয়া হবে। যারা আমাদের বিশ্ববিদ্যালয় বা মেডিকেল কলেজে চান্স পেয়েছে তাদেরকে 10,000 টাকা করে শিক্ষা বৃদ্ধি প্রদান করা হবে। এবং যারা 2024 সালে এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়েছে, সাইমultaneously আবার বিশ্ববিদ্যালয়ের সুযোগ পেয়েছে, সে দুটো ক্যাটাগরিতে আবার এলিজিবল হয়েছে, অর্থাৎ সে প্রায় 15,000 টাকা পাবে। এরকম প্রায় 20 জন আমাদের এখানে কিন্তু তোমরা উপস্থিত আছো। আমি প্রত্যেককে অনুরোধ করব, তোমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে বাঁচবে, ভালোকে ভালো বলতে শিখবে, মন্দকে মন্দ বলতে শিখবে। তোমরা এই পৃথিবী নিঃশেষ হয়ে যাওয়ার আগ পর্যন্ত তোমরা পৃথিবীতে তোমার কর্ম দ্বারা জীবিত থাকবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ। আদিত্য চক্রবর্তী, সাবিকুম নাহার সাজিয়া, প্রান্ত ঘোষ। ডেকে নিচ্ছি তিথি রানী দত্ত, নাবিলা কামাল আশা, অর্পিতা তালুকদার, পুষ্পিতা জামান মিতু, অথৈ মণ্ডল, প্রভা মিত্র, মিতালি ঘোষ, চৈতালি ঘোষ, জান্নাতুল ফেরদৌস মিম, তিথি সাহা, সামিয়া তাসমিন, সুরাইয়া, রুকাইয়া মহসিন রাকা, প্রত্যাশা অধিকারী, লামিয়া সুলতানা। এরপর আসছেন জান্নাতুল
ফেরদৌস বৃষ্টি, সুমাইয়া খানম, নিশাত সুলতানা, সৃজিতা মিস্ত্রি, রত্নমালা মণ্ডল, হালিমা, তৃষ্ণা বসাক, রওশন আরা মাহবুব, অনিল